সঞ্জয় গান্ধী ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে হেয়ালিপূর্ণ এবং বিতর্কিত নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী প্রকৃত অর্থেই নিজেকে ইন্দিরার প্রকৃত উত্তরসূরি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। খুব অল্প বয়সেই তিনি কংগ্রেসের অভ্যন্তরে যেমন একজন সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, ঠিক তেমনি সারা ভারতে তরুণ ছাত্র সমাজ থেকে শুরু করে মধ্যবিত্ত সাধারণ মধ্যবয়স্ক মানুষের মনেও সাড়া জাগাতে পেরেছিলেন। তার এই রাজনৈতিক কেরিয়ারের স্বর্ণযুগ শুরু হয়েছিল 1975-এর জরুরি অবস্থা চালু হওয়ার পর থেকে। তবেই বর্ণময় জীবন তার হঠাৎই শেষ হয়ে যায় 1980 সালের 23শে জুন, মাত্র 33 বছর বয়সে, যখন সঞ্জয় একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। তো আজকের আলোচনায় আপনাদের সামনে আমি তুলে ধরব তার রাজনৈতিক কেরিয়ারে কি কি উল্লেখযোগ্য কাজ তিনি করেছেন এবং সেই সঙ্গে তার বর্ণময় জীবন হঠাৎ কিভাবে শেষ হয়ে গিয়েছিল। 1975 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা চালু করলেও বিশেষজ্ঞদের মতে এটি মূলত ছিল সঞ্জয়ের চিন্তাধারা। রাজনৈতিক কেরিয়ার শুরু করার সঙ্গে সঙ্গেই তিনি এক প্রকার কংগ্রেসের ভেতরে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। জরুরি অবস্থার সময় ইন্দিরা যে 20 দফা কর্মসূচি চালু করেছিলেন, তার মধ্যে আরও 5 দফা কর্মসূচি যোগ করেছিলেন সঞ্জয়ের জন্য। এই কারণেই হয়তো একজন মার্কিন প্রতিবেদক সঞ্জয়কে তার মায়ের সরকারের একজন প্রধান জাতীয় তত্ত্বাবধায়ক হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি রাজনৈতিক কেরিয়ার শুরু করার পর থেকে বেশ কিছু রাজনৈতিক বিধি চালু করেছিলেন, যার জন্য তার রাজনৈতিক কেরিয়ারটা যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিল। তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বিতর্কিত দুটো নীতি আপনাদের সামনে তুলে ধরি চলুন। সবচেয়ে উল্লেখযোগ্য এবং চর্চিত কর্মসূচি ছিল জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি। এই পর্যায়ে তার প্রধান বক্তব্য ছিল হাম দো হামারে দো, অর্থাৎ তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। এক বছরে প্রায় 60 মিলিয়নেরও বেশি পুরুষকে জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ করানো হয়েছিল। এই জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ করার ফলেই কিন্তু এই নীতিটি যথেষ্ট চর্চিত এবং বিতর্কিত হয়ে উঠেছিল। তার 5 দফা নীতির মধ্যে বাকি 4 দফা কর্মসূচি ছিল বৃক্ষরোপণ, সাক্ষরতা বৃদ্ধি, পণ প্রথার বিরুদ্ধে লড়াই এবং বর্ণ প্রথা বিলোপ। অপর একটি বিতর্কিত এবং চর্চিত নীতি হচ্ছিল তিনি দিল্লির বৃহৎ পরিসরে দরিদ্র এবং জনাকীর্ণ আবাসিক এলাকা উচ্ছেদ করেছিলেন। দিল্লির পুরনো জামা মসজিদের কাছাকাছি অঞ্চল, সেই সঙ্গে তুর্কমান গেটের কাছে ঘরবাড়ি উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। উচ্ছেদের কেন্দ্রস্থল যদিও দিল্লি ছিল, তবুও হরিয়ানা, গুজরাট সহ অন্যান্য রাজ্যেও এই উচ্ছেদ পর্ব কিন্তু চালানো হয়েছিল, যার ফলে একসময় এই তুর্কমান গেটের কাছে এই উচ্ছেদের ফলে একটা দাঙ্গাও বেঁধেছিল, যেখানে ঠিক কত সংখ্যক লোক সেই সময় হতাহত হয়েছিলেন তার কিন্তু সঠিক কোনো বর্ণনা আজও নেই। তবে 1977 সালে তদন্ত কমিটির মতে সেই সময় তুর্কমান গেটে 6 থেকে 20 জন নিরীহ মানুষ মারা যান, আর লক্ষ লক্ষ মানুষ বাস্তু ছাড়া হয়েছিল। এই জরুরি অবস্থার সময় সরকারের এই অতিরিক্ত চাপ সৃষ্টি করার ফলে মানুষের মনে যে বিদ্বেষ তৈরি হয়েছিল, তার ফলেই কিন্তু 1977 সালের নির্বাচনে শ্রীমতী গান্ধী ক্ষমতাচ্যুত হয়েছিলেন। পরবর্তীকালে আবার ক্ষমতার অপব্যবহার
এবং অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ফলে ভোটারদের অসন্তোষের মাধ্যমে পুনরায় 1980 সালে শ্রীমতী গান্ধী ক্ষমতাসীন হন এবং সেই সময় একটি লোকসভা আসনে সঞ্জয় জিতেছিলেন এবং সেই আসনে তার প্রভাব ছিল অত্যাধিক বেশি। এমন অবস্থা হয়ে গেছিল, মায়ের নির্বাচনী কেন্দ্রের 9টা নির্বাচনী কেন্দ্রের মধ্যে 8টি জয়ের মূল হাতিয়ার ছিলেন সঞ্জয় গান্ধী। অর্থাৎ সঞ্জয়ের কাঁধে ভর করেই বলতে গেলে 8টি দুর্গে কংগ্রেস জিতেছিল। এই ছিল তার কেরিয়ারের উল্লেখযোগ্য দিক। এবার আসি, চলুন দেখে নেওয়া যাক এত বর্ণময় জীবনটা হঠাৎ করে কি করে শেষ হয়ে গেল। 23শে জুন 1980 সাল সকাল 8:10 কি ঘটেছিল? দিল্লির সাফদারজং এয়ারপোর্টের কাছাকাছি অঞ্চলে একটি পিটস S-2A এয়ারক্রাফট দুর্ঘটনা ঘটেছিল। এই পিটস S-2A এয়ারক্রাফটের পাইলট ছিলেন স্বয়ং সঞ্জয় গান্ধী এবং কো পাইলট ছিলেন তার বন্ধু সুভাষ সাক্সেনা। এবার ঘটনাটা আগে থেকে একটু বলি। আগের দিন অর্থাৎ 22শে জুন সঞ্জয় তার মা ইন্দিরা এবং স্ত্রী মানেকা গান্ধী এবং তাদের সহযোগী RK ধাওয়ানকে নিয়ে সাফদারজং এয়ারপোর্টের কাছাকাছি অঞ্চলে প্রায় 40 মিনিট প্লেন চালিয়েছিলেন। এবার এখানে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে সঞ্জয়ের প্লেন চালানোর পদ্ধতিটা কখনোই স্বাভাবিক থাকতো না। তিনি বেশিরভাগ সময়ই প্লেনটাকে আকাশে উঠিয়েই বিভিন্ন কলাকুশলী দেখাতে ব্যস্ত থাকতেন এবং 22শে জুন তারিখেও কিন্তু একই ধরনের কলাকুশলী দেখিয়েছিলেন, যার সুবাদে প্লেন থেকে নামার পর RK ধাওয়ান শ্রীমতী গান্ধীকে বলেছিলেন, ম্যাডাম, আমি আর কোনোদিনও সঞ্জয়ের প্লেনে উঠব না। পরের দিন আবার জেদ ধরে প্লেন চালাতে যান। তখন মানেকা জানতে পারার সঙ্গে সঙ্গে তার নিজের রুম থেকে বেরিয়ে ইন্দিরার রুমে যান এবং তাকে গিয়ে বলেন যে সঞ্জয় আবার প্লেন চালাতে যাচ্ছে এবং যথেষ্ট জেদ নিয়ে যাচ্ছে, আমার কথা সে শুনছে না, আপনি মা হিসাবে তাকে আটকান। কিন্তু সেই সময় ইন্দিরা তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ছেলের কাছে পৌঁছানোর আগেই সঞ্জয় বেরিয়ে গেছিলেন তার নিজের সাদা অ্যাম্বাসাডার কার নিয়ে সাফদারজং এয়ারপোর্টে এবং খবর দিয়েছিলেন বন্ধু সুভাষ সাক্সেনাকে এয়ারপোর্টে আসার জন্য। কারণ সেদিনকে ইন্দিরার কো পাইলট মাধবরাও সিন্ধিয়ার সেখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তিনি সেখানে উপস্থিত না থাকায় এতটাই ডেসপারেট হয়ে গেছিলেন যে তিনি তার বন্ধু সুভাষ সাক্সেনাকে কো পাইলটের কাজ করতে বলেছিলেন এবং তিনি তাতে রাজিও হয়ে গেছিলেন। এবার প্লেন ওড়ানোর সঙ্গে সঙ্গেই প্রায় এয়ারপোর্টের কাছাকাছি প্রথমেই তিনি 3বার বো বো করে প্লেনটিকে ঘোরান, কিন্তু চতুর্থবার তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে প্লেনটি দুমড়ানো অবস্থায় কিছুটা অংশ একটা গাছের ডালে আটকে আছে এবং বাকি অংশ নিচে পড়ে গেছে। টুকরো অংশের তলায় সুভাষ সাক্সেনার প্রাণহীন বডিটা চাপা পড়েছিল, আর কিছুটা দূরে 33 বছর বয়সী সঞ্জয়ের প্রাণহীন দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেছিল। খুব দ্রুততার সঙ্গে মাত্র 15 মিনিটে অ্যাম্বুলেন্সে করে দুজনকে দিল্লির এইমসে নিয়ে আসার পরেও ডাক্তাররা কিন্তু তাদের চিকিৎসা শাস্ত্র চালাতে পারেনি, কারণ ততক্ষণে তারা সব দেহে পরিণত হয়ে গেছে এবং সঞ্জয়ের দেহটি এত টুকরো হয়েছিল যে সেগুলোকে মোটামুটি একটা আকার আনতে প্রায় 4 ঘন্টা অপারেশন করতে হয়েছিল। তারপর তারা পরিবারের হাতে সঞ্জয়ের বডিটা দিতে পেরেছিলেন। তো এই বিমান দুর্ঘটনার থেকে কিছু তথ্য উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে সঞ্জয়ের প্লেন চালানোর অভিজ্ঞতা কিন্তু 500 ঘন্টার বেশি খুব একটা ছিল বলে মনে হয় না। আর সব থেকে বড় কথা, তিনি কোনো সেফটি গার্ড ব্যবহার করতেন না, যেটা বিশেষজ্ঞদের মতে খুবই অপরাধমূলক কাজ। তিনি সেদিনকে সামান্য খাদির পোশাক এবং কোলাপুরি চপ্পল পরে প্লেন চালাতে চলে গেছিলেন। আর প্লেনটি সম্বন্ধে একটু বলি। প্লেনটি তার আগের মাসে অর্থাৎ মে মাসে মার্কিন মুলুক থেকে আনা হয়েছিল পিটস S-2A এয়ারক্রাফটটি, যেটা
সাধারণত হালকা জাতীয় এয়ারক্রাফট ছিল, যেখানে শুধুমাত্র ওই কলা কুশলী দেখানোর জন্যই ব্যবহার করা হতো এবং স্পেশালি সঞ্জয়ের চালানোর জন্যই প্লেনটি তড়িঘড়ি মার্কিন মুলুক থেকে আনা হয়েছিল এবং অতিরিক্ত দ্রুততার সঙ্গে অ্যাসেম্বল করা হয়েছিল, যার ফলে বিমান বিশেষজ্ঞদের মতে হয়তো প্লেনে কোনো যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে। এছাড়া আর একটা বিষয়, প্লেন দুর্ঘটনায় সাধারণত যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে ব্ল্যাক বক্স পেলে আমরা প্লেন দুর্ঘটনার কারণটা বুঝতে পারি। এক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বক্সটা পাওয়া যায়নি, বা হয়তোবা খোঁজার চেষ্টা করা হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে, কারণ আজও অবধি আসল কারণটা অজানাই থেকে গেছে। অনেকেরই প্রশ্ন আছে মনে যে এই দুর্ঘটনাটা কি সত্যিই দুর্ঘটনা নাকি প্রি প্ল্যান্ড কোনো ঘটনা। কারণ স্বাধীনতার সময় থেকে গান্ধী পরিবার কিন্তু যথেষ্ট চর্চিত একটা পরিবার। এই গান্ধী পরিবারের ওপর ষড়যন্ত্র কিন্তু প্রতিটি ক্ষেত্রেই উঠে এসেছে, সেটা আমরা সবাই জানি। ঠিক সেই ধরনের এই প্লেন দুর্ঘটনাটা কি কোনো ষড়যন্ত্রের শিকার? কারণ তার ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক কেরিয়ারে তাকে আরও দুবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যেটা 1975 সালে উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার চলাকালীন রাস্তায় যখন তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, সেই সময় শক্তিশালী রাইফেলের মাধ্যমে তাকে গুলি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত সে যাত্রায় তিনি বেঁচে গেছিলেন। এবং পরবর্তীকালেও 1976 সাল নাগাদ মার্কিন গোয়েন্দা সংস্থা ইন্দিরাকে জানিয়েছিলেন কোনো এক অজানা আততায়ী সঞ্জয়কে মারার চেষ্টা করছে। তো সেই সময়েও খবর পেয়ে তিনি সুরক্ষিত হতে পেরেছিলেন, কিন্তু তৃতীয় দফায় আর তার সুরক্ষিত হওয়া হলো না। এই কারণেই হয়তো বারবার উঠে আসে এই প্লেন দুর্ঘটনাটা কি সত্যি কোনো ষড়যন্ত্র। তার ব্যক্তিত্ব সম্বন্ধে যদি আমরা বলি, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ যেমন ছিল, তেমনি তিনি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেননি। তিনি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণ করেছিলেন এবং ইউরোপের ক্রুতে রোলস রয়েসে শিক্ষানবিশ হিসাবে 3 বছর কাজ করেছিলেন। মাত্র 23 বছর বয়সে তিনি তার মাকে বলেছিলেন ভারতে একটা গাড়ির কারখানা বানানোর জন্য। 28 বছর বয়সে তিনি বলেছিলেন আমি দেশের সব সমস্যার সমাধান করে দেবো। আর 33 বছর বয়সে মারা যাওয়ার আগের মাসেও তার মায়ের 9টি নির্বাচন কেন্দ্রের মধ্যে 8টি নির্বাচন কেন্দ্রে জয়ের হাতিয়ার হয়ে উঠেছিলেন। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ 250 জনেরও বেশি সাংসদ তার কাছে মাথা নত করতে দ্বিধাবোধ করেননি। এই ছিল তার রাজনৈতিক কেরিয়ার, এবং এই কারণেই হয়তো আরও বেশি মানুষের মনে উস্কানি দেয় যে তিনি হয়তো দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি ষড়যন্ত্রের শিকার। তো এই ছিল আজকের প্রতিবেদন। আমি আপনাদের সামনে নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে আড্ডায় ছিলাম। পরবর্তী আবার একটা নতুন এপিসোডে আবার আপনাদের সঙ্গে আলোচনায় থাকব। ততদিন ভালো থাকবেন। নমস্কার।